আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তালবাহানা বন্ধ করো, ইনভাইস নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে আমি কে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জুলাইয়ের হাতিয়ার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় জুলাইয়ের হাতিয়ার, জুলাইয়ের চেতনা নিয়ে তালবাহানা, তালবাহানা শেষ হয়নি যুদ্ধ। বৈষম্যের ঠাঁই নাই, চলবে না, চলবে না। যখন আমাদেরকে ডাকা হয় তো সেখানে একটা ইন্টারভিউ হয় এবং আমি আমার কাগজপত্র মেডিকেল রিপোর্ট সব কিছু দিই। সেখান থেকে আহত হিসেবে তালিকাভুক্ত করার জন্য বা গেজেটভুক্ত হওয়ার জন্য, তো সেখান থেকে আমরা কোনো রেজাল্ট পাইনি। পরবর্তীতে যেহেতু আমি ঢাকায় আহত হয়েছি, আমি আমার কথা বলছি, যেহেতু আমি ঢাকায় আহত হয়েছি আমি ঢাকা ডিসি অফিসে কাগজপত্র জমা দিই, ঠিক আছে। আমার মেডিকেল রিপোর্ট সত্যায়িত করা সব ডকুমেন্ট আমার কাছে আছে এবং আমি আসলেই আহত হয়েছি। প্রায় আমার বুকে পিঠে 18টার মতো গুলি লাগছে, এখনও আমার বুকে গুলির দাগ আছে, আমার চিকিৎসা নেওয়া লাগতেছে। তো এই ঢাকা ডিসি অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর যখন আমাকে ঠাকুরগাঁ ডিসি অফিসে ভেরিফিকেশনের জন্য ডাকা হয় তখন আমাকে তারা বলে যে আপনি তো সুস্থ হয়ে গেছেন, তা আপনার এখন গেজেটভুক্ত হয়ে কি হবে, আপনি এখন গেজেটভুক্ত করে কি করবেন। তো এই কথা তো তিনি বলতে পারেন না, কে বলছেন? ডিসি ম্যাডাম নিজে বলছেন এই কথা। ঠাকুরগাঁয়ের ডিসি এটা স্পষ্ট করে বলবেন। জি আচ্ছা, আপনি তো ঠাকুরগাঁয়ে কাগজ জমাও দিয়েছেন ডিসি। জি, সেটা আমি জানি না, সেটা তারা কি করছে আমি জানি না, আমি কোনো রেজাল্ট পাইনি। আপনাকে কি বলছে? আমাকে বলছে যে আপনি তো সুস্থ হয়ে গেছেন, তাহলে আপনি এমআইএস করে কি করবেন বা গেজেটভুক্ত করে কি করবেন। তারপর তিনি বলছে যে এইখানে শুধুমাত্র তাদেরই এখন নেওয়া হচ্ছে যাদের চিকিৎসার প্রয়োজন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমার যদি না হয়, আমার যদি আপনারা লাগান মাইকগুলো লাগে, তাহলে আমিও একটা দিন মিরাজ লাগাই দাও। জি, আমি গত 18 জুলাই 2024 তারিখে ঢাকা মহাখালীতে আন্দোলনরত অবস্থায় আহত হই। আমার বুকে পিঠে হাতে প্রায় 18টার মতো রাবার বুলেট লাগে, ঠিক আছে, এবং পুলিশের টিয়ার শেল লাগে, পুলিশের মাই পর্যন্ত আমরা খাইছি, ঠিক আছে। পরবর্তীতে আমাদের হচ্ছে গ্যাজেটভুক্ত হওয়ার জন্য আমি প্রথমে কুরবানি ঈদের পর ঠাকুরগাঁ ডিসি অফিসে ডিসি ম্যাডামের কাছে কাগজপত্র জমা দেয়। সেখানে তিনি প্রায় প্রেস কনফারেন্স করে আমাদের কাগজপত্র জমা নেয় এবং আমাদের ইন্টারভিউ পর্যন্ত নেয়। পরবর্তীতে এটার কোনো আমাদেরকে পরবর্তীতে বলা হয় যে ডাকা হবে, পরবর্তীতে আমাদেরকে ঢাকা ডিসি অফিস থেকে ডাকা হয়নি, আমরা এটার কোনো খোঁজ খবরও পাইনি, ঠিক আছে। তারপর যেহেতু আমি আমার ক্ষেত্রে বলতেছি, যেহেতু আমি ঢাকায় আহত হয়েছিলাম সেহেতু আমি ঢাকা ডিসি অফিসে কাগজপত্র জমা দিয়েছিলাম। তো সেখানে প্রায় আমার 90% কাজ হয়ে গেছিলো। জাস্ট ক্যাটাগরি ভাগ করার জন্য ঠাকুরগাঁ ডিসি অফিসে আমার কাগজ আসে এবং ঠাকুরগাঁ ডিসি অফিসে আমাকে ডাকা হয় ইন্টারভিউর জন্য। আবার এটা হচ্ছে এই 1 সপ্তাহ আগের কথা। তো সেখানে ডিসি ম্যাডাম আমাদেরকে স্পষ্ট বলে দেয় যে আপনি তো সুস্থ আছেন, তাহলে আপনি গেজেটভুক্ত হয়ে এখন কি করবেন, সুস্থ আছেন, আপনার তো গেজেট করার দরকার নেই। তো তিনি তো এই কথা বলতে পারে না। যার একটা মাত্র গুলি লাগছে তাকেও অন্তত ডি ক্যাটাগরি বা সি ক্যাটাগরিতে রাখতে লাগবে। সেইখানে আমরা 18টা গুলি খাইছি, 18টা গুলি খাওয়ার পরেও কেন আমরা এমআইএস আমাদের হবে না এবং গেজেটভুক্ত হতে পারবো না। এবং দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে ঢাকায় যখন আমি কাগজপত্র জমা দেই সেখানে আমার অলমোস্ট 90% কাজ হয়ে গেছে। শুধুমাত্র ঠাকুরগাঁয় আমার কাগজ আসছে যে ক্যাটাগরি ভাগ করার জন্য, তিনি আমাকে ডি বা ই এরকমগুলো একটা ক্যাটাগরিতে দিবেন। তো সেখানে ক্যাটাগরি ভাগ করার সময় তিনি আমাকে এই কথা কেন বলবেন যে আপনার গেজেটভুক্ত আপনার করার দরকার নেই। আছে তাদেরকেও গেজেটভুক্ত করতে লাগে চিকিৎসার দায়িত্ব ডিসি ম্যামকে নিতে হবে এবং তাদের চিকিৎসার দায়িত্ব
ডিসি ম্যামকে নিতে লাগবে এবং যাদের একটা মাত্র গুলি লাগছে তাকেও গ্যাজেট তালিকাভুক্ত করতে লাগবে। এবং আমাদের সাথে কেন বারবার আমাদেরকে একবার ডিসি অফিস থেকে সিভিল সার্জন অফিস থেকে ডিসি অফিসে এভাবে হয়রানি কেন করা হচ্ছে? আমরা কেন বসে বসছি কেন বারবার? কেন হয়রানি করা হবে? এটার জবাব আমরা চাই। আপনার পরিচয়টা একটু বলে দেন ভাই, আপনার পরিচয়টা একটু বলেন ভাই। আমার নাম তানজিমুল ইসলাম। আমি বর্তমানে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছি। আপনার জুলাই কবে আহত হয়েছে? 18 জুলাই মহাখালী বাস স্ট্যান্ডে 18টা গুলি